আমি বাজারে গিয়ে দেখি 1700 টাকা কেজি ইলিশ মাছ, কিন্তু এত টাকা তো আমার পকেটে নেই। এজন্য আমি পাঙ্গাস মাছ কিনে নিয়ে ছেলেকে আমি ইলিশ বলে এই পাঙ্গাস মাছ খাওয়িয়েছি। পেনশন না পেয়ে একজন এমপিওভুক্ত শিক্ষক মারা যায়, তার হৃদয়ের যে কান্না, এই আত্মশিক্ষার যদি পৃথিবী দেখতে পেত তাহলে পৃথিবীও কাঁদতো তার সাথে সাথে। তো আপনারা যেটা নিয়ে টল করছেন নেটিজেনরা, কিংবা আপনারা যেটা নিয়ে বলতেছেন যে আমি রয়্যাল এনফিল্ড কিংবা সাদা পাথর ঘুরতে যাচ্ছি, ভাই আমার আপনারা শুনে রাখেন, আমি বারবার বলতেছি যে আমার চাকরিতে জয়েনিং হয়েছে জাফলংয়ে। আমার জাফলং 0 পয়েন্ট যাইতে কোনো টাকা লাগে না, ওইখানে আমি আড্ডা দিই, ওইখানে সবসময় ওইখান থেকে ছবি তুলে পোস্ট করি। আর রয়্যাল এনফিল্ডের যে ব্যাপারটা, আমি তো মোটরসাইকেল চালাতেই পারি না। হ্যাঁ, ওইটা একটা শোরুমে গেছি, দেখবেন শোরুমের ভিতরে, শোরুমে আরো মোটরসাইকেল আছে, ওই শোরুমে গিয়েছি, ওইখানে যা শো আপের জন্য ফেসবুকে দেওয়ার জন্য একটা ছবি তুলেছি। তারপরে ওই দিন দেখলাম যে আমি চীন যাচ্ছি, মালয়েশিয়া যাচ্ছি বউকে নিয়ে ঘুরতে। ভাই আমার তো পাসপোর্টই নাই। আমি এনআইডিটা একদিন আমি ফেসবুকে পোস্ট দিব না, দেখে নিয়েন যে এই এনআইডিতে কোনো পাসপোর্ট আছে কিনা। হ্যাঁ, বর্তমান ডিজিটাল যুগ। এখানে দেখেন মানুষ যে কোনো জিনিস করলে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন যদি আপনি এডিটিং কইরা 5 মিনিটের বক্তৃতা 1 মিনিট কিংবা আধা মিনিট কইরা আপনি যদি এটাকে আরেকটু এআই দিয়া, হ্যাঁ, চেঞ্জ করে যদি আপনি এটা ভিডিও আপলোড দেয় অন্য কেউ, তাহলে এটা তো সত্য হতে পারে না। আমরা এমপিওভুক্ত শিক্ষক, আমরা মাত্র আমাদের প্রথম চাকরিতে জয়েন করার পরে আমরা 12,500 টাকা বেতন পাই। হ্যাঁ, 12,500 টাকা দিয়া একটা সংসার চালানো এটা খুব দুরূহ ব্যাপার। আমাদের বাড়ি ভাড়ার পরিমাণটা অত্যন্ত কম ছিল। এই যে বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়া ভাড়ানোর মানে 20% করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, এবং মেডিকেল ভাতা 1500 টাকা করার জন্য। এখন আমরা পাই মাত্র 500 টাকা। এই জন্য আমরা দাবি জানিয়েছি। হ্যাঁ, এখানে দেখেন আমি সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে গেলে গিয়ে প্রতীকী অর্থে আমার নিজের উদাহরণটা আমি সকল শিক্ষকদের যে বাস্তব চিত্র ওইটা তুলে ধরতে চেষ্টা করেছি। কারণ আমিও এমপিভুক্ত শিক্ষকের সন্তান, আমি দেখেছি বাস্তবতা, অর্থ কষ্টটা কতটুকু ভয়াবহ এমপিভুক্ত শিক্ষকের ক্ষেত্রে। এজন্য আমার যে মনে হৃদয়ের যে আকুতিটা ছিল, এমন মনের গহীনের যে বেদনাটা ছিল, এটা 100% চিরন্তন সত্য এমপিওভুক্ত শিক্ষকদের বেলায়। দেখেন, যেখানে সবাই 45% বাড়ি ভাড়া পাচ্ছে, সেখানে আমরা মাত্র 20% বাড়ি ভাড়া দাবি করেছিলাম। সরকার বর্তমান উপদেষ্টা যারা আছে তারা এটা নিয়ে খুব চুলচেরা বিশ্লেষণ করছে, এবং বিশ্লেষণ করে দেখে যে না, আমাদের দাবিটা যৌক্তিক। ওনারা 15% আমাদের দাবিটা মেনে নিয়েছে। হ্যাঁ, ওনাদেরকে সাধুবাদ জানাই, কারণ ওনারা তো শুরু করেছে, এজন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। যে আপনি যে বিষয়টা বলছেন যে মাছের ক্ষেত্রে, এটা ওই দিন আমি যেদিন বাজারে গেছিলাম ইলিশ মাছ কেনার জন্য, আমি বাজারে গিয়ে দেখি 1700 টাকা কেজি ইলিশ মাছ, কিন্তু এত টাকা তো আমার পকেটে নেই। এজন্য আমি পাঙ্গাস মাছ কিনে নিয়ে ছেলেকে আমি ইলিশ বলে এই পাঙ্গাস মাছ খাওয়িয়েছি। এটা তো অপরাধ হতে পারে না। আমি 6.5 লক্ষ শিক্ষক তথা শিক্ষক কর্মচারী তথা এর সাথে 1 কোটি মানুষ কোনো না কোনো ভাবে যুক্ত। আমি যদি 1 কোটি মানুষের যদি ভাগ্য উন্নয়নের জন্য মিথ্যা, আপনাদের ভাষায় মিথ্যা মায়া কান্না করেও থাকি, তাহলে আমি মনে করি যে 1 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন ঘটার জন্য আমি করেছি। এটা মিথ্যা অভিনয় হতে পারে না, এটা প্রতীকী এবং বাস্তবতার যে নির্মম, যে নির্দয় পরিহাস। এটা যারা এমপিওভুক্ত শিক্ষক, আপনাদের যারা শিক্ষক আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ওনাদের জীবনটা কত দুর্দশাগ্রস্ত। হয়তোবা অনেকে কোচিং বাণিজ্য করে, কিন্তু সবাই করে না।
হ্যাঁ, সবাই করে না, সবার বেলায় এটা সত্য না, শুধুমাত্র 2% 1% শিক্ষকদের বেলায় এটা সত্য। কিন্তু যারা গ্রামের শিক্ষক, ওদের পেনশন ব্যবস্থাটাও এতটা নির্মম। হ্যাঁ, আপনার রিটায়ার্ডের 10 বছর পর্যন্ত তারা কোনো পেনশন বুক করতে পারে না। তখন দেখা যায় যে তাদের সামাজিক যে অবস্থান, তাদের যে অর্থনৈতিক যে দুর্দশা, এটা আরো প্রকট হয়ে পড়ে। সে 30 বছর একটা প্রতিষ্ঠান চাকরি করলো, চাকরি করার পরে সে পেনশন পাচ্ছে না, মন্ত্রণালয়ের ধারে ধারে ঘুরছে, ঘোরার পরও সে পেনশন পাচ্ছে না। পেনশন না পেয়ে একজন এমপিওভুক্ত শিক্ষক মারা যায়, তার হৃদয়ের যে কান্না, এই আত্মচিৎকার যদি পৃথিবী দেখতে পেত, তাহলে পৃথিবীও কাঁদতো তার সাথে সাথে।